सूरज निकलेगा, अंधेरा छटेगा, कमल खिलेगा। देश देख रहा है एक अकेला कितनों को भारी पड़ रहा है। चुने क्यों जा रहे लोग संसद में जाएंगे, बैठकर अपने देश को चलाएंगे, सहमति बनाकर चलाएंगे। हमारे यहां तो परंपरा सहमति बनाकर चलने की है। নরেন্দ্র মোদী, মোহন ভাগবত দুজন ব্যক্তি বলার চেয়েও বলা উচিত দুটো প্রতিষ্ঠান। বিজেপির নেতা, ভারতের প্রধানমন্ত্রী, অন্যদিকে আরএসএস এর সংঘচালক মোহন ভাগবত, এই দুজনই দুটো আলাদা প্রতিষ্ঠান। কিন্তু দিল্লি ভোটের রেজাল্ট বেরোনোর দিন এই দুটো প্রতিষ্ঠানকে কেন আমি আমার পেছনে স্ক্রিনে দেখাচ্ছি বলবো সবটা আপনাদের। তার আগে একটা জিনিস আপনাদের জানা দরকার, দিল্লি ভোট 27 বছর পর দিল্লির মসনদে ফিরেছে বিজেপি। গেরুয়া ঝড় দিল্লিতে, আপনারা জানেন 1998 সেই শেষবার বিজেপির কোন মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। 27 বছর পর 2025-এ এসে বিজেপি এই ইলেকশনটা জিতেছে। এখন অব্দি যেটুকু শেষ খবর, বিজেপি 48টা আসন দিল্লিতে পাচ্ছে, বাকি 22টা পেয়েছে আপ, কংগ্রেস শূন্য হয়ে গেছে। কিন্তু এর পেছনেও অনেকগুলো কারণ আছে, এর পেছনে কিছু চোয়াল চাপা লড়াই যেমন আছে, তেমনি সংঘবদ্ধ একটা লড়াই আছে, এবং তার পেছনেও একটা কারণ আছে যেটা ভারতবর্ষের অধিকাংশ মানুষ হয়তো জানেনই না। মেইনস্ট্রিম মিডিয়া, রাজনৈতিক বিশেষজ্ঞ তারা বিভিন্ন কারণ দেখাচ্ছে, তার পেছনেও কিছু কারণ আছে যেটা আমি আপনাদের দেখাবো এবং বলবো। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শেষ খবর পাওয়া অবধি 48টা আসন পেয়ে দিল্লির বিধানসভা সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো বিজেপি। দু একটা আসনের গণনা চলছে, ওই 47, 48, 49 বিজেপির আসন সংখ্যা এমনই দাঁড়াবে। এখন অব্দি 48টা আসন বিজেপি জিতেছে। মেইনস্ট্রিম মিডিয়া, রাজনৈতিক বিশেষজ্ঞ যারা আছেন তারা মোটামুটি 5টা কারণ দেখাচ্ছেন, অদ্ভুত কারণ, একদম বিজেপির বাইরে বেরিয়ে গিয়ে কারণ দেখাচ্ছেন। কি 5টা কারণ দেখাচ্ছেন মেইনস্ট্রিম মিডিয়া এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা? বিভাজন ভুলে সঠিক ইস্যু নির্বাচন। এবার দিল্লির নির্বাচনে হিন্দু মুসলিম বিভাজন নয় এমন কোন ইস্যু বিজেপি তুলে ধরেনি, বরং একেবারে মানুষের কাছে গিয়ে বিজেপি মানুষের একেবারে দৈনন্দিন ইস্যুগুলো তুলে ধরেছে। 2020-তেও যেমন দিল্লি দাঙ্গাকে ইস্যু করেছিল বিজেপি, এবার কিন্তু তেমন করেনি। একেবারে স্থানীয় ইস্যু, দিল্লির দূষণ, যমুনার জল দূষণ, অনুন্নয়ন, এই ধরনের, কেজরিওয়ালের দুর্নীতি, আম আদমি যে ভাবমূর্তি সেটাকে চ্যালেঞ্জ করে বিজেপি প্রচার করেছিল, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এরপরে তো আপের কেন্দ্রীয় যারা সরকারে যারা অধীনস্থ ইডি, সিবিআই আবগারি দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করেছিল, এই আবগারি দুর্নীতি এবং সিসমহলের মতন দুর্নীতির ইস্যু তুলে তারা কেজরিওয়ালের বিরুদ্ধে লড়তে নেমেছিল। 2 নম্বর যেটা পয়েন্ট ছিল, এই যে ভাতা এবং ভান্ডার যেগুলো আমরা বলে থাকি, উন্নয়নের লক্ষ্যে মানুষকে সরাসরি পয়সা পাইয়ে দেওয়া ডেভেলপমেন্টের টাকা থেকে, সেখানে কিন্তু আপের সঙ্গে তুল্যমূল্য লড়াই চালিয়েছে বিজেপি। একদম এই কেজরিওয়ালের যে বিনামূল্যে শিক্ষা, মহল্লা ক্লিনিক, এগুলো যে কোনো কাজ হয়নি, বিনামূল্যে চিকিৎসা হয়নি, এগুলোকে যেমন তুলে ধরা হয়েছিল, তেমনি আয়ুষ্মান প্রকল্প চালু করা, গরিব মহিলাদের মাসে 2500 টাকা করে অনুদান, 500 টাকার গ্যাস সিলিন্ডার, বিনামূল্যে বিদ্যুৎ, এই সমস্ত প্রকল্পগুলো ঘোষণা করা হয়েছে, যেগুলো কাজে দিয়েছে আলটিমেটলি বোঝা যাচ্ছে। 3 নম্বর, নেতাদের মুখে লাগাম পড়ানো হয়েছিল। প্রবেশ বর্মা, কপিল মিশ্র, রমেশ বিদুরি, অনুরাগ ঠাকুর, এরা যেভাবে বক্তৃতা দিতেন, উস্কানিমূলক বক্তব্য অনেক সময় দিয়েছেন, দিল্লির নির্বাচনে যারা যুক্ত ছিলেন তাদেরকে পরিষ্কার একেবারে বলে দেওয়া হয়েছিল, নিজেদের মুখ বন্ধ রাখো, চুপচাপ প্রচার করো। বিজেপি কোনো ধর্মীয় মেরুকরণ চাইনি, কারণ মেরুকরণ করলেই হচ্ছে দলিত এবং মুসলিম ভোট একচেটিয়া আপের খাতায় চলে যেত, যেটা এবার হয়নি। আপনারা জানেন গরিব থেকে, দলিত থেকে শুরু করে মুসলিম ভোটও বিজেপির খাতায় জমা পড়েছে। 4 নম্বর কারণ, মধ্যবিত্ত ভোট। এবং এখানে দিল্লিতে বিভিন্ন সেনা শিবিরের বিপুল সংখ্যক জওয়ান ওখানে থাকেন, অফিসারদের বড় অংশ থাকেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারী থাকেন, প্রায় 65 থেকে 70% ভোটার হচ্ছে মধ্যবিত্ত। এই মধ্যবিত্তদের ভোটটা এতদিন পেয়ে এসেছিল কেজরিওয়াল। এই 10 বছর স্বচ্ছ ভাবমূর্তি, আম আদমির মতন জীবনযাপনে আস্থা মধ্যবিত্তদের ভোটটাকে কেড়ে রেখেছে। এবার সেটার বিরুদ্ধেই প্রচার করলো বিজেপি। আবগারি দুর্নীতি, সিসমহলের দুর্নীতি, আর কেজরিওয়ালের যে একেবারেই দুর্নীতি বিরোধী ভাবমূর্তি নেই, 2 জন জেলে চলে গেল, কেজরিওয়াল এবং সিসোদিয়া, এটাকে কিন্তু কাজে লাগানো হয়েছিল। এরপর যেটা মধ্যবিত্তদের সবচেয়ে বড় কিছু হয়েছে, সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে বেশি লাভের কারণ হচ্ছে একেবারে নির্মলা সীতারামনের এই আয়করে 12 লক্ষ টাকা অব্দি ছাড়।
এটা একেবারে সরকারি বোরাঞ্জা হয়ে গেছে এর মধ্যে। 5 নম্বর যেটা দেখানো হচ্ছে, ভোটের বিশেষজ্ঞ এবং মেন স্ট্রিম মিডিয়া, ভোটের ম্যানেজমেন্ট, ভোটে জেতার জন্য ইস্যু, প্রচার, নেতা, এই সবকটা এবার ঘরোয়া মিটিং সবকিছু এবার একদম ঠিকঠাক হয়েছে, এমনটাই রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন। কিন্তু আরো একটা বড় ইস্যু এর মধ্যে হয়ে গেছে, যেটা আমি আজকে সকালে প্রথম প্রতিবেদনেই আমি উল্লেখ করেছিলাম, যে এবারের দিল্লি ইলেকশনে আরএসএস এবং বিজেপি হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। আপনারা দেখেছেন যে 2024 লোকসভা ভোটের আগে থেকে মোদী প্রথমে ঘোষণা করেছিলেন আপকি বার 400 পার। তিনি নিজের বক্তৃতায় ঘোষণা করলেন যে তিনি প্রায় ঈশ্বরের কাছাকাছি ব্যক্তিত্ব, তার বায়োলজিক্যালি তার নাকি জন্মই হয়নি। তিনি বলেছিলেন, একেবারে নিজেকে ঈশ্বরের সমগোত্রের কথা বলেছিলেন। এবং তারপরেই দেখা গেছিল আরএসএস এর সঙ্গে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, মোহন ভাগবত ভার্সেস নরেন্দ্র মোদী। এবং মোহন ভাগবত আপনারা দেখেছেন যে নরেন্দ্র মোদী তৃতীয়বার শপথ নেওয়ার পরেই মোহন ভাগবত পরের দিনে একটা বার্তা দিয়েছিলেন যে প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী হিসাবে বিরোধীদের গুরুত্ব দিন, একেবারেই প্রতিপক্ষ হিসেবে দেখবেন না। যখন তারা সংসদে গেছে, সংসদে যারাই গেছে তারাই হচ্ছে সাংসদ, এবং তাদের প্রত্যেকের মতামতের গুরুত্ব আছে। এবং এটাকে কিন্তু কংগ্রেস বা অন্যান্যরা বড় করে প্রচার করেছিল। পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে আরএসএস এবং বিজেপির অনেকগুলো বৈঠক হয়েছিল, যেমন পুনেতে এক সভায় মোহন ভাগবত বলেছিলেন আমাদের নিজেদেরকে ঈশ্বর ভাবা উচিত নয়, বোঝাই যাচ্ছে। এবং নরেন্দ্র মোদীর বক্তব্যের পর এটা বলেছিলেন, মানুষ কি সিদ্ধান্ত নিতে দিন আমাদের মধ্যে ঈশ্বর আছে কিনা। এবং পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে একেবারে এবং আরএসএস এবং বিজেপির একটা সমঝোতা সূত্র আসা হলো। বিভিন্ন বৈঠকে অমিত শাহ, জেপি নাড্ডা, মোহন ভাগবত এরা বৈঠক করলেন। এবং তারপর কি হলো সেটা এখন রাজনৈতিক বিশেষজ্ঞ এবং আম আদমির ধারণার বাইরে হলো। কিন্তু ভোটের সময় কি দেখতে পেলাম, ভোটের প্রচারের সময় যেটা আমরা দেখতে পেলাম, যে এই যে দিল্লি জয় যেটা হলো, মোদির মাথায় নতুন মুকুট পড়লো, বিজেপি কর্মীরা হাসছেন, আনন্দ করছেন, কিন্তু এর পেছনে যে আরএসএস এর কর্মীদের একটা বড় ভূমিকা রয়ে গেল, সেটা ভোটের প্রচারের সময় কিন্তু একেবারেই দেখা গেছে। এবং এখানে প্রতিটা দেখা যাচ্ছে যে বিশেষজ্ঞরা যারা অনেকটা পড়াশোনা করেছেন বা এবং দিল্লির ভোটের সঙ্গে জড়িত ছিলেন, তারা বলছেন মোদী, শাহ, নাড্ডার এই ত্রয়ীর ফরওয়ার্ড লাইনের পেছনে ছিল মোহন ভাগবতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দুর্ভেদ্য ডিফেন্স, যেটা আমরা এই বাংলার ক্ষেত্রেও দেখতে পাই। উত্তরবঙ্গে বিজেপির এত বছর ধরে জিতে আসার পেছনে কিন্তু আরএসএস এর একটা বড় ভূমিকা আছে, যে আরএসএস এর সংগঠনগতভাবে বিজেপির পাশে দাঁড়াতে পারে না কলকাতা এবং দক্ষিণবঙ্গে। কেন নয়, এই প্রশ্নটা রাজনৈতিক বিশেষজ্ঞের মতো আমারও আছে, যে উত্তরবঙ্গে আরএসএস যে সংগঠন তার ফল ভোগ বিজেপি করছে, দক্ষিণবঙ্গে এবং কলকাতায় কেন করতে পারছেন, এটা একটা বড় প্রশ্ন। এবং এবারের ভোটের সময় যেটা দেখা গেল, একেবারে সংঘ পরিবারের তরফ থেকে সংঘের নেতা কর্মীরা সাধারণ মানুষের কাছে পৌঁছে গেলেন, ভোটারদের কাছে পৌঁছে গেলেন। একেবারেও তারা বললেন না যে ভোটের প্রচার করছেন, কিন্তু মানুষকে বোঝাতে থাকলেন যে অরবিন্দ কেজরিওয়ালের সরকার কি কি করেনি। একেবারে লোকাল স্তরের ইস্যু থেকে, যেমন যমুনার জলের দূষণ থেকে শুরু করে সবকিছু কেজরিওয়ালের সরকার কি কি করেনি সেই সমস্ত কিন্তু এখানে বোঝাতে শুরু করলেন। এবং আগামী 5 বছর বিজেপি যদি ক্ষমতায় আসে, তাদের প্রিয় দল যদি ক্ষমতায় আসে, তাহলে কি কি হবে সেটাও কিন্তু নাগরিক সম্মেলন, এই ভোটারদের একেবারে ছোট ছোট অনুষ্ঠান বা ছোট ছোট বৈঠক, পারিবারিক মিটিং, ছোট ছোট জটলা করে কিন্তু তারা এগুলোকে বোঝানোর চেষ্টা করলেন নির্বাচনের প্রতিটা জায়গায়। 10টা নির্দিষ্ট বিষয় বাছাই করে প্রচার চালালো আরএসএস দিল্লি নির্বাচনের ঠিক আগে থেকে 1 মাস ধরে। এই 10টা বিষয় কি কি ছিল? নিকাশি সমস্যা, স্বচ্ছ পানীয় জল, স্বাস্থ্য, মহিলাদের সুরক্ষা, রাস্তার উন্নতি, যমুনা নদীর দূষণ তো আগেই বললাম, বায়ু দূষণ, দিল্লির ভয়ঙ্কর বায়ু দূষণ, অবৈধ অনুপ্রবেশকারী, শৌচ ব্যবস্থা, বেকারি, কর্মসংস্থান, এগুলোকে নিয়ে সাধারণ মানুষের কাছে গেল, যেগুলোকে 10 বছর যেটা অরবিন্দ কেজরিওয়াল যেদিকে একেবারেই নজর দেয়নি। দিল্লির মানুষকে জল কিনে খেতে হচ্ছে। এবং অরবিন্দ কেজরিওয়ালের ওই বক্তৃতা, যে আমি 10 বছরের প্রতিশ্রুতি দিয়েছিলাম, অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম যেগুলোকে আমি কাজে লাগাতে পারিনি, আরো 5 বছর আমি চাইছি যাতে এই প্রতিশ্রুতিগুলো কাজে লাগাতে পারি, সেটাও কিন্তু আরএসএস রা একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপির কর্মীদের সঙ্গে প্রচার করে গেছেন। কারা কারা প্রচার ছিলেন? সংঘ পরিচালকদের মতে ভারতীয় মজদুর সংঘ, সেবা ভারতী, বিশ্ব হিন্দু পরিষদ, অখিল ভারতীয় শিক্ষা মহাসংঘ, হিন্দু জাগরণ মঞ্চ, এই সমস্ত শাখাগুলো কিন্তু দিল্লির নির্বাচনে একেবারে ফিল্ডে নেমে কাজ করেছে, যেটার ফল ভোগ করছে আজকে বিজেপি। অনেকে বলছেন যে কংগ্রেসের যে ভোট কেটে নেওয়া,
4% ভোট পেয়েছিল এবং কংগ্রেস এবার 8-9% বিভিন্ন জায়গায় ভোট পেয়েছে। অরবিন্দ কেজরিওয়াল থেকে মনীষ সিসোদিয়া যারা হেরেছেন তাদের ক্ষেত্রেও এই যে কংগ্রেস ভোট কেটে তাদেরকে হারাবার সাহায্য করেছে। অন্যদিকে এই যে অতিশী মার্লেনা জিতে গেলেন, তার ক্ষেত্রেও কংগ্রেস ভোট কেটেছে, একেবারে কান ঘেঁষে তিনি বেরিয়ে গেছেন, জিতে গেছেন। কংগ্রেস ভোট কেটেছে ঠিকই, কিন্তু বিজেপি যদি তাদের ভোট পার্সেন্টেজ উন্নতি করতে না পারতো তাহলে কংগ্রেস ভোট কাটলেও বিজেপির কোনো লাভ হতো না। বিজেপির ভোট পার্সেন্টেজ কিরকম, পার্টি ওয়াইজ ভোট শেয়ারটা কিরকম, এই রিপোর্ট যেটা আমি এখন বলবো, এই রিপোর্টটা একেবারে সরকারি রিপোর্ট নয়, এটা এখনকার রিপোর্টও নয়। এই রিপোর্টটা তখন বার করা হয়েছিল যখন বিজেপি 38টা সিট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছিল, অর্থাৎ তারপরেও বিজেপি আরো 10টা সিট জিতেছে, তখন 38টা সিটে জিতেছিল। সেই সময় বিজেপির ভোট পার্সেন্টেজ দাঁড়িয়েছিল 46.97%, প্রায় 47% ভোট। আপ কত পেয়েছিল, আপ পেয়েছিল প্রায় 43.21% ভোট। কংগ্রেসের বলার অপেক্ষা রাখে না, কংগ্রেসের ভোটের শেয়ার ছিল ওই নমনম করে মাত্র 6.43%, নোটা ছিল 0.57%, বাকি বামফ্রন্টের দলগুলো তো নোটার চেয়ে অনেক কমে ছিল। ফলে বিজেপি 47% ভোট ছিল প্রায় অ্যারাউন্ড, সরকারি রিপোর্ট বেরোলেই হয়তো এই আশেপাশেই থাকবে। এটা ছিল বিজেপি যখন 38টা সিট জিতে গেছে সেই সময়কার হিসাব। তাহলে বিজেপিকে দেখতে পাচ্ছি আপনাকে 46 থেকে 47% ভোট পেতে হয়েছে, তবে কংগ্রেস ভোট কাটতে পেরেছে। বিজেপি এবং আরএসএস এর এই যৌথ প্রচার, এটাতে কি লাভ হয়েছে, আপের ভোট কমেছে সবকটা সিটে। কিরকম সিট, যদি বিজেপির যে ভোট পার্সেন্টেজ দেখা যায় তাহলে দেখা যাচ্ছে বিজেপি 2020 থেকে 2025 তাদের ভোট পার্সেন্টেজ অনেকটা বাড়িয়েছে, আপের ভোট কমেছে। এরপরেও যদি আপের যে সিটগুলো এখনো পেয়েছে বা আপের কি ভোট কমেছে এগুলোকে যদি দেখা যায়, যদি এই সমস্ত সিটগুলোকে দিল্লির 70টা বিধানসভা আসনকে যদি 4টে ভাগে ভাগ করা যায়, পুয়ারেস্ট, পুয়ার, মিডল ক্লাস এবং রিচ ক্লাস, এই 4টে ভাগে যদি ভাগ করা যায় তাহলে যে হিসেবটা উঠে আসছে এবারের ভোটের রেজাল্টের পর, দেখা যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে আপের ভোট কমেছে। অর্থাৎ কংগ্রেস ভোট কেটেছে বলে হয়তো 2-1 প্রার্থী হেরে গেছেন, কিন্তু সেটা গোটা ভোটটাকে কিন্তু এফেক্ট করেনি। কংগ্রেস ভোট কেটেছে, আপের ক্ষতি হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বিজেপিকে ভোটটা পেতে হয়েছে এবং আপের ভোটটাকে কমাতে হয়েছে। কিভাবে আপের ভোট কমেছে, পুয়ারেস্ট এরিয়া, পুয়ারেস্ট এরিয়াতে একেবারে মানে যেখানে একেবারে নিম্ন বর্গের মানুষ থাকেন, নিম্নবিত্তের মানুষ থাকেন বলা যায় আরো ভালো করে বলতে গেলে, সেই আসনগুলোতে 2020 সালে আপ ভোট পেয়েছিল 56.50%, অর্থাৎ প্রায় 56.5% গরিব মানুষ আপকে ভোট দিয়েছিল। 2025-এ সেটা 8%-এর বেশি কমে গেছে, গরিব মানুষ ভোট দিয়েছে 48.30%, 8.20% কমে গেছে একেবারে গরিবদের ভোট। এবার আসুন পুয়ার, গরিব, গরিবদের ভোট 2020-তে বিজেপি আপ পেয়েছিল 53.70%, এবার পেয়েছে আপ 42.40%, অর্থাৎ গরিবদের ভোট কমেছে 11.30%, 11.5% ভোট গরিবদের ভোট কমে গেছে। এবার আসুন মিডল ক্লাস, মিডল ক্লাস আপ ভোট পেয়েছিল 2020-তে 51.90%, এবারে পেয়েছে 45.30%, অর্থাৎ মিডল ক্লাসের ভোট কমেছে প্রায় 7%-এর কাছাকাছি, 6.60। এবার সবচেয়ে মজার কথা, রিচ পিপলদের মধ্যে যেগুলো বিধানসভাতে উচ্চবিত্তের মানুষরা থাকেন, সেখানে 2020-তে আপ ভোট পেয়েছিল 49.20%, এবারে পেয়েছে মাত্র 37.20%, অর্থাৎ -12% কমেছে। উচ্চবিত্তদের মধ্যেও কিন্তু বিজেপির ফরে ভোট বেড়েছে, একেবারে গরিবদের মধ্যেও ভোট বেড়েছে, শুধু গরিবদের মধ্যে ভোট বেড়েছে এবং মিডল ক্লাসের মধ্যেও ভোট বেড়েছে বিজেপি, অর্থাৎ 4টে ক্ষেত্রেই আপের ভোট কমেছে, বিজেপির ভোট বেড়েছে। অর্থাৎ এই যে দুটি প্রতিষ্ঠানের ছবি আমি আমাদের দেখালাম, মোহন ভাগবত এবং নরেন্দ্র মোদী, এই দুটি প্রতিষ্ঠান নিজেদের ব্যক্তিত্ব বজায় রেখে একটা এক সূত্রে আসতে পেরেছিলেন দিল্লি ভোটের আগে। লোকসভায় তৃতীয়বার জেতার পর নরেন্দ্র মোদী ভাষণ দেবার পরেই কিন্তু মোহন ভাগবত বলেছিলেন যে প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখতে হবে, তাদের কথা শুনতে হবে। মোহন ভাগবতের সঙ্গে নরেন্দ্র মোদীর যে ব্যক্তিত্বের সংঘাত হচ্ছিল খুব স্বাভাবিক, দুটি প্রতিষ্ঠান, দুজন ব্যক্তি যারা এরকম পর্যায়ে আছেন তাদের মধ্যে ব্যক্তিত্বের সংঘাত হতেই পারে,
সেই ব্যক্তিত্বের সংঘাতকে সরিয়ে রেখে তারা দুজনা নিজের দলের কর্মীদের সমর্থকদের যেভাবে এবার দিল্লির ভোটের প্রচারে অংশগ্রহণ করালেন, সেটা একেবারে দেখার মতন ব্যাপার। যেটা ওড়িশার ক্ষেত্রে হয়েছে, অসমে হয়েছে কিছুটা। প্রশ্ন এখন একটাই, যে এটা এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কতটা হবে। ইতিমধ্যে আপনারা জানেন, আমার প্রথম প্রতিবেদনে হিন্টস দিয়েছিলাম, এই নিয়ে একটা ন্যারেটিভ চলে আসছে, যেটা বিজেপির কর্মী সমর্থকরা বলে, আরএসএস এর কর্মী সমর্থকরা বলে, বিরোধী দলের নেতা কর্মীরা বলে, সাধারণ মানুষ বলে যে আরএসএস প্রধান মোহন ভাগবত মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন, তিনি চান না এই রাজ্যে পরিবর্তন হয়, হোক। এই ন্যারেটিভটা চলে আসছে, যে ন্যারেটিভটা ভাঙার দায়িত্ব এবার বিজেপির তরফ থেকেও যেমন আছে, সবচেয়ে বেশি আছে স্বয়ং মোহন ভাগবতের। 11 দিনের বাংলা সফরে, পশ্চিমবঙ্গ সফরে তিনি ইতিমধ্যেই এসে পৌঁছে গেছেন। 11 দিনের সফর। আজকে দেখেছেন আপনারা দেখেছেন আরজিতার যে নির্যাতিতা মহিলার তার বাবা মার সঙ্গে মোহন ভাগবত দেখা করেছেন। দিল্লিতে দুই ব্যক্তিত্ব যেভাবে সংঘাত ছেড়ে একসঙ্গে হলেন এবং আরএসএস কর্মীরা বিজেপি কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলো, ছোট ইস্যুগুলোকে মানুষের কাছে পৌঁছে দিল। এবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে 2026-এর ভোটের আগে আমরা যদি এই দুই ব্যক্তিত্বের যারা কর্মী আছেন, আরএসএস কর্মী এবং বিজেপি কর্মী যারা আছেন, তারা যদি একত্র হয়ে লড়তে পারেন, তাহলে 39-40% হিন্দু ভোটটাকে যে 45-46% নিয়ে যাওয়া যাবে না, এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। যেতেই পারে হিন্দু ভোট 45%-46% ভোট বিজেপির ভাগ্যে পড়তেই পারে, বিজেপির ভোট ব্যাংকে পড়তেই পারে। তার জন্য এই দুই প্রতিষ্ঠানকে কিন্তু এভাবেই দিল্লির মতন এই পশ্চিমবঙ্গেও এক থাকতে হবে। যেটা এক ছিলেন না বলে বলা হয়, যারা রাজনৈতিক বিশেষজ্ঞ তারা বলে থাকেন, লোকসভা ভোটের আগে এই দুই ব্যক্তিত্বের সংঘাতের জন্য আরএসএস সেরকম ফুল ফ্লেজে প্রচারে নামেনি, যার জন্য আবকিবার 400 পার সম্ভব হয়নি। 240-এর ঘেরাটোপে আটকে গিয়েছিল বিজেপি। কিন্তু দিল্লি থেকে চাকা ঘুরে গেছে। মোহন ভাগবত, নরেন্দ্র মোদী নিজের ব্যক্তিত্বকে সরিয়ে রেখে একসঙ্গে নিজের কর্মীদের চালনা করেছেন। এবং আপনারা দেখেছেন যে নরেন্দ্র মোদী কিভাবে বলেছেন, তিনি যে ঈশ্বরের প্রতিমূর্তি, এই ধরনের মন্তব্যগুলো থেকে অনেকটা সরে এসেছেন। ফলে দিল্লিতে যেটা হলো সেটা এবার এই পশ্চিমবঙ্গে হয় কিনা সেটাই এখন দেখার। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। দিল্লি নির্বাচনের এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।